2024-এই এই আকাশ মিসাইল সফল টেস্ট হয় এবং তারপর এই আকাশ মিসাইলকে ভারতের অন্যতম গেম চেঞ্জার হিসেবে দেখা হয়। এছাড়াও প্রলয় মিসাইল রয়েছে এবং ব্রহ্মোস সুপারসনিক মিসাইল তো রয়েইছে। ভারত এখন এই সমস্ত মিসাইল শুধুমাত্র উৎপাদন করছে এরকম নয়, বিভিন্ন দেশকে সেই সমস্ত মিসাইল কিন্তু রপ্তানিও করছে এবং বিভিন্ন দেশ তারা ভারতের এই সমস্ত মিসাইল হাতে পেতে তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন। আমি এই জায়গা থেকেই আমি আবারও চলে যাব দীপ্তাংশুদার কাছে। দীপ্তাংশুদা, আপনি দীর্ঘদিন ধরে তো আপনার যে কর্মজীবন, সেই কর্মজীবনে আপনি দেখেছেন এই ধরনের যে টেস্টগুলো হয় এয়ারফোর্সের তরফ থেকে বা আর্মির তরফ থেকে যে মহড়াগুলো হয়, যে এক্সারসাইজগুলো হয়, এগুলো একটা হচ্ছে গিয়ে নিজের শক্তি কতটা সেটা দেখে নেওয়া, দ্বিতীয়ত যারা আমার সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করার কথা ভাবছে তাদেরকেও আঘাত করা, বুঝিয়ে দেওয়া যে আমরা আছি। তো এই যে একদম মানে সীমানা ঘেঁষে, চিকেন স্নেক ঘেঁষে একেবারে যে একটা মিসাইল টেস্ট হলো, মানে এতে করে বাংলাদেশকে ঠিক কি বার্তা দেওয়া হলো? দেখুন, আকাশ মিসাইল ইজ জেনারেলি যে মানে সারফেস টু এয়ার মিসাইল, স্যাম বলা হয়। এটা মানে সারফেস থেকে হয়। এটা বেসিক্যালি কার জন্য? এটা অ্যান্টি এয়ারক্রাফট। এটা যদি ধরুন বাংলাদেশের যুদ্ধ জাহাজ, যেমন ওরা লালমনিরহাটে স্বপ্ন দেখছে যে চীনে একটা এয়ারবেস করে দেবে, সেখানে এসে এই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক 21 কিলোমিটার তারা আঘাত করবে, এতই সহজ। এবং তারা ভাবছে যে পাকিস্তানের আইএসআইয়ের একটা ডিলার। এই জন্যেই আমি এই কথাগুলো বলে দিচ্ছি, মানে সবাইকে জানানো যে আমরা ভারতবর্ষে বসে কিন্তু জানি তাদের একটা ডিলার এসে এই অক্টোবর মাস থেকে এই এয়ারবেস তৈরি করবে। নিশ্চিতভাবে আর একটা রাষ্ট্র যা ইচ্ছে ইউনিস এই দুর্বৃত্তের সরকার করতে পারে, তবে তাদের জানা উচিত এই যে আপনি যেটা বললেন যে আকাশ মিসাইল, যদি এই মিসাইলটা 4 দিন আগে আমরা টেস্ট করেছি এবং একদম আমাদের ইয়ারে ওটা গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, এটা আমরা টেস্ট করেছি। আর এর প্রত্যেকে জানা উচিত এটা 4.5 কিলোমিটার থেকে প্রায় 25 কিলোমিটার এটা এর রেঞ্জ, এবং এটা অল্টিটিউড সে অ্যাবাউট 50 টু মোর দ্যান 100 অড ফিট আমরা এটাকে ইউজ করতে পারি। যে কোনো প্লেন দিয়ে, ফাইটার জেট অথবা ধরুন ড্রোন অথবা এয়ার থেকে যে কোনো অ্যাটাক অথবা মিসাইল অ্যাটাক এটাকে লক করতে পারে, বিকজ এর র্যাডার ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ অ্যান্ড স্ট্রং, লক করতে পারে। এবং সঙ্গে সঙ্গে এটা মাল্টি জায়গা থেকে, এটা একটা টার্গেট না, মাল্টি টার্গেট এক সময় এটা করতে পারে। তো এতটাই। আর এটা বানিয়েছে আমরা গৌরব, মানে এটা বলার জন্যে যে এটা আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও এটা বানিয়েছে এবং এটা মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, এবং এটা ভেল ম্যানুফ্যাকচার করে ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড, এটা ম্যানুফ্যাকচার করে। সো এটা পুরোটাই ইন্ডিয়ানাইজড। এটা আমাদের, আপনি যেটা বললেন, আমরা ব্রহ্মোস ফিলিপিন্সকে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় সুপারসনিক মিসাইল যেটা আমরা যেটা ব্রহ্মা নাম দিয়েছিল, এবং মস্কো জয়েন্টলি রাশিয়ান ইন্ডিয়া বানিয়েছিল, তো এটার নাম দিয়েছিল ব্রহ্মোস। আর ফিলিপিন্সকে যেটা আমরা দিয়েছি ওটা হচ্ছে ব্রহ্মাস্ত্রা বলে আমরা এটাকে দিয়েছি। একই, তার অনেক রেঞ্জ, মোর দ্যান 150, এক্সটেন্ডেড রেঞ্জ ইজ 250। ব্রহ্মোস 2 এটা রেঞ্জ ইজ অ্যাবাউট 500 কিলোমিটার, যেটা আপনি বললেন সুপারসনিক। অ্যান্ড এটা আমাদের এন্টায়ার যে এয়ার আছে সেইখানে নোবডি ক্যান ইনক্লুড এই বাংলাদেশ। এবং আমি একটা প্রশ্ন আপনার কাছে করছি, যেহেতু এই মিসাইলগুলো খুব মানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এই মিসাইলগুলোর রেঞ্জগুলো এই মুহূর্তে ভারতের হাতে এই যে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল এবং আরো যে সমস্ত মিসাইলগুলো রয়েছে, এইখান থেকে ভারত থেকে একেবারে যদি মিসাইল উৎক্ষেপণ করা হয়, তাহলে কি একেবারে মেনল্যান্ড চায়নায় গিয়ে একদম টার্গেট করতে পারবে? একদম। অগ্নি 2 এগুলো তো আমি মিডিয়াম মিসাইল বলছি। লং রেঞ্জ মিসাইল, মিডিয়াম রেঞ্জ আছে, লং রেঞ্জ আছে, শর্ট রেঞ্জ আছে। তো আমরা যেগুলো এখন ডিসকাস করছি, দিস আর অল মিডিয়াম রেঞ্জ মিসাইল। উই হ্যাভ লং রেঞ্জ মিসাইল। তারপর বিভিন্ন কম্প্যাটিবিলিটির থেকে আমরা লঞ্চ করতে পারি। আমরা সমুদ্র থেকে লঞ্চ করতে পারি, জাহাজ থেকে, যুদ্ধ জাহাজ থেকে করতে পারি, আমরা এয়ার টু সারফেস করতে পারি, যুদ্ধ জাহাজ মানে এয়ারক্রাফট থেকে আমরা ল্যান্ডে করতে পারি, সারফেস টু সারফেস করতে পারি। যে আমাদের, আপনি যেটা বললেন চায়না, অফকোর্স আমরা শিলিগুড়ি থেকেও করতে পারি, টাঙ্গা ভ্যালি থেকেও করতে পারি, তেজপুর থেকেও করতে পারি, বিভিন্ন জায়গায় আমাদের অলরেডি হয়তো আছে আমাদের মিসাইল বেস আছে। সো তো
আমাদের অ্যাজ ভারতবর্ষ আজকের দিনে ফিফথ লার্জেস্ট ইকোনমি, আমরা বারবার বলি অ্যাজ ফার মিলিটারি পাওয়ার উই আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো বাংলাদেশ কে আমরা এই ধর্তব্যের মধ্যে কোনোদিনই ধরিনি, আজকেও ধরছি না। তবে বাংলাদেশকে যেমন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে বাংলাদেশের এই লক্ষ লক্ষ যারা গার্মেন্ট ব্যবসায়ী করে, যারা বস্ত্র ব্যবসায়ী, তাদের কিন্তু চোখের জল বেরোচ্ছে। এরপর যদি মানে এই যদি ইউনিস আরও এই মারাত্মক প্রভোকিং স্টেটমেন্টগুলো দেয়, যেমন সেভেন সিস্টারের কথা বলেছিল, তার যদি এয়ার স্পেস বন্ধ করে দিই, আমাদের যে এয়ার স্পেস, তার যে এয়ারক্রাফট দৌড়চ্ছে যদি পাকিস্তানেই যায় অথবা যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে যায়, যদি ভারত তার এয়ার স্পেস বন্ধ করে দেয়, তার যে ফেয়ার হবে মানে ফর দ্য সিভিলিয়ানস, এটা 3 ডবল থেকে 4 ডবল বেড়ে যাবে। যে রাষ্ট্রে পার ক্যাপিটা ইনকামে প্রায় একবেলা খেতে পাচ্ছে না, মানে ম্যাক্সিমাম মানুষ 18 কোটি মানুষের মধ্যে 80% হচ্ছে বিলো পভার্টি লাইন, তাদের যদি এই অবস্থা হয়, আমার মনে হয় যে ইউনিস সরকারের এটা ভাবা উচিত যে সামরিক বাহিনীর বিরুদ্ধে এবং ভারতের সার্বভৌমত্বর বিরুদ্ধে এরম প্রভোকিং স্টেটমেন্ট যেন তার মুখ থেকে চায়না যেরকম দিয়ে এসেছিল, এইটা যেন আর একবার মুখ ফুসকে যেন না বেরিয়ে যায়। কারণ অনেক আমরা এই যে কথা বলছি শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক নিয়ে, এই পুরো দৃষ্টি কিন্তু চলে গেছে চট্টগ্রাম এবং কক্সবাজার অথবা টেকনাফ এরিয়া, বাংলাদেশের মানচিত্র যেন বদলে না যায়, সেই দিকে বেশি চিন্তা করা উচিত। এইটা যদি বাংলাদেশে চলে যাওয়ার ওপর থেকে, যদি আমরা আগেই বলেছি লালমনিরহাট এবং রংপুর বেরিয়ে যায়, একটা ছোট্ট পোর্শন বাংলাদেশে রয়ে থাকবে। তো বাংলাদেশের যারা নাগরিক তারাই দেখুক যে এই সরকার, যে ইউনিসেফ সরকারের সঙ্গে কতদিন এরা থাকতে পারবে না। একটা অন্তর্বর্তী সরকারকে চেঞ্জ করে, আমরা যেটা বারবার বলি ডেমোক্রেটিক গভর্নমেন্ট এনে ডেভেলপমেন্ট করুক, মানে বাংলাদেশকে একটা শক্তিশালী বানাক, বাংলাদেশের 18 কোটি মানুষকে আরো মানে দুবেলা খাওয়া, তার চাকরি, তার এমপ্লয়মেন্ট, ইউথদের পড়াশোনা, সেদিকে দিক। আমার না হলে আমার মনে হয় সরকার কিন্তু এখনো যে ইউনিস গভর্নমেন্ট কিন্তু কমপ্লিটলি ভুল দিকে যাচ্ছে। একদমই। এবং এই জায়গা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেরকম মানে এই আলোচনাগুলো যখন আমাদের হয় এবং যারা মানে বিভিন্ন এই ধরনের বিভিন্ন অভিযান বা কর্মকাণ্ড যেগুলো প্ল্যানিং করেন, এই জিও পলিটিক্যাল ব্যাপারটা, মানে আমার দীপ্তাংশুদার সঙ্গে মানে শো শুরুর আগেই কথা হচ্ছিল, এই জিও পলিটিক্যাল ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশের এই মুহূর্তে বোঝা উচিত যে গ্লোবাল একদম সিচুয়েশনে বাংলাদেশ, হ্যাঁ মানে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ অবস্থান বটে, কিন্তু তাও পুরো যে গ্লোবাল পুরো ম্যানেজমেন্ট করতে পারবে এই রকম অবস্থাতেও কিন্তু বাংলাদেশ নেই, কোনোভাবেই নেই। এবং ইউনুসের তরফ থেকে যে মতামতগুলো দেওয়া হয়, বক্তব্যগুলো দেওয়া হয় যে আমরা উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশান, এগুলো কিন্তু ফলস এক একটা ন্যারেটিভ। ভারতের এই জায়গার কোনো রকম ভাবে মানে বাংলাদেশের সঙ্গে মানে শরণাপন্ন হওয়ার কোনো অবস্থান নেই, কোনো জায়গা নেই। এই ভুল যত তাড়াতাড়ি ভাঙবে বাংলাদেশি জনতা, তত কিন্তু ভালো।